নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। বন্ধুগণ, যারা আজকে প্রথমবার দেখছেন তাদের কাছে আমি পরিচয় দিয়ে দিই। আমি ডক্টর এস কে সেন, ডক্টর সেন নামে পরিচিত। আর যারা বহু বছর থেকে দেখে আসে তাদের কাছে আর আমার সম্বন্ধে বলার কিছু লাগে না। আমার পুরনো পেশেন্টরাও নিশ্চয়ই অনেকেই বসে আছেন ব্যাকুল হয়ে কখন শোটা চালু হবে। আমাদের শোয়ের স্পেশালিটিটা বলে দিই, আমাদের এই শোটা ইটস নট এ অ্যাডভার্টাইজমেন্ট, ইটস এ ইনফরমেটিভ শো, রাইট? প্রচুর পরিমাণে ইনফরমেশন পাবেন। আপনাকে এমন এমন কিছু ইনফরমেশন দেওয়া হবে যেটা আপনি এর আগে হয়তো শুনেছেন, মনে ছিল না, মানে রিমাইন্ডার। তো এইরকমই কিছু রিমাইন্ডার দেওয়া শো যেটা আজকের ডেটে মানুষকে কনসিয়াস করার জন্য। কারণ আমাদের শরীরে রোগ থাকে, অসুখ থাকে, বাট আমাদের কোনো নলেজ নেই অসুখ সম্বন্ধে, সাধারণ মানুষ। তো সুতরাং তারা বুঝবে কীভাবে যে তার শরীরে কি হতে চলেছে? ডাক্তাররা বোকা বানাতে থাকছে, আজে বাজে টেস্ট করাতে দিচ্ছে। মানে হয়েছে আর্থারাইটিস, তাকে বলছে আপনি থাইরয়েড করে আনুন। হয়েছে আর্থারাইটিস, তাকে বলছে আপনার সুগারটা দেখুন। আর আর্থারাইটিসের জন্য যে টেস্টগুলোর দরকার সেগুলো করানো হয় না। আমি ম্যাক্সিমাম ডক্টরকে দেখেছি, রাইট? তো যারা আজকে দেখছেন তাদেরকে আজকের ওয়েলকাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করি। কারণ আমি জানি ভীষণ টেনশনের মধ্যে কাটছে আপনাদের দিন, তাই না? কারণ এই টেনশন, এই জন্যই একটা কথাই বারবার মনে হচ্ছে, 2020 তো কাটিয়ে এলাম, 2021 থাকবো তো। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কি এমন একটা ভুতুড়ে অসুখ এসেছে যেটার ওষুধ নেই? আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, তাই এটার কোনো ওষুধ নেই পার্টিকুলার। কিন্তু এমন একটা ভুতুড়ে অসুখ যে ওষুধ না থেকেও হসপিটালে 4-5 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা বিল হয়ে যাওয়ার পর কিছু মানুষ আবার সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, তাই না? এরকম অনেক মানুষকে সুস্থতা হতে দেখছেন তো। আমরা তো দেখছি যে হ্যাঁ, সুস্থতার হার আক্রান্তের থেকে বেশি। আবার আরেকবার দেখুন যে যেটার কোনো ওষুধ নেই, সকালে ভর্তি করেছে পেশেন্ট, বিকেলে মারা গেছে, 3 দিনের মধ্যে মারা যাচ্ছে। কি এমন ভুতুড়ে অসুখ এটা? আরও একটা ব্যাপার ভেবে দেখুন যে এত অ্যাড দেখছি আমরা টিভির পর্দায় যে হাত ধুলে, সাবান দিয়ে হাত ধুলে, হাত ধুলে, হাত ধুলে, ভালো করে হাত ধুলে করোনা ভাইরাস হাত থেকে 99.9% চলে যাচ্ছে, মারা যাচ্ছে, মরে যাচ্ছে, মানে হাতের মধ্যে আর থাকছে না। এমন অনেক টিভিতে অ্যাড দেখছি, আমি কোম্পানির নামগুলো বলছি না, আপনারা মিলিয়ে নেবেন, যে বাথরুম পরিষ্কার জন্য ইউজ করা হয়, সেখানে দিলে 99.9% করোনা ভাইরাস বাথরুম থেকে চলে যাচ্ছে। ঠিক স্যানিটাইজার আছে, আমরা হাত ধুয়ে করোনা ভাইরাসকে শেষ করে ফেলছি, থাকছেই না হাতের মধ্যে। 70% অ্যালকোহল ইউজ করা হয়েছে যে স্যানিটাইজারগুলোতে মিনিমাম। তাহলে এবার ভেবে দেখুন, আমাদের বিশ্বে এত বড় বড় সায়েন্টিস্টরা আছে, সেই সায়েন্টিস্টদের মধ্যে এমনকি কেউ একজন সায়েন্টিস্ট বেরোলেন না যে ভারতবর্ষের বুকে আজকে মহাকাশে রকেট পাঠিয়ে দিচ্ছে। সেই ভারতবর্ষের কথা আমি শুধু বলছি না, সারা বিশ্বের সায়েন্টিস্টদের কথাই বলছি, যে যেখানে হাত ধুলে স্যানিটাইজার থেকে দিয়ে আমরা করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারি 99.9%। তাহলে এমন কোনো একটা ওরাল ডোজ বানানো গেল না এখনো অবধি, যেটা আমি খেলে বা ইনটেক করলে আমরা যে ভেতরে করোনা ভাইরাস চলে যাওয়ার পর সেটা ঠিক হয়ে যেতে পারে? নেই না, সেটা করা যেত না। আমরা এই যে এত ভ্যাকসিন 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 নিয়ে এত উথাল পাতাল করছি, স্যার ভ্যাকসিনটা নেব, সারাদিনে অন্তত আমাকে 150 থেকে 200 পেশেন্টকে বলতে হয় আপনি ভ্যাকসিনটা নেবেন না, নেবেন না, ভ্যাকসিনটা নেবেন না, নেবেন না। ভ্যাকসিন নেবার পরেও প্রচুর সাইড এফেক্ট বেরিয়েছে, সেটা চোখের সামনেই দেখা যাচ্ছে। প্রচুর পেশেন্ট মারাও গেছে, আবার করোনা এফেক্টেডও হয়েছে আফটার ভ্যাকসিনেশন। তো এই ধরনের যদি আজকে আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে পারতাম যে এই করোনা আবহের মধ্যে যেটা হাতে ধুইলে মাখলে করোনা ভাইরাসকে মারা যায়, সেটাকে কি করে ইনটেক করা যায়। আমি তা বলে বলছি না স্যানিটাইজার খেয়ে নেবেন, সাবান খেয়ে নেবেন, সার্ফ খেয়ে নেবেন, না, সেসব কিছু বলছি না। সেটাকে তো ওরাল ডোজে কনভার্ট করানো যেত কোনো একটা ভাবে, যে হ্যাঁ এটা এইভাবে ওরাল ডোজটা করলে এই ভাইরাসকে কিল করা যায়। তার মানে কি সায়েন্টিস্টরা চিন্তা ভাবনা করছে না? ভ্যাকসিনের দিকেই দৌড়াচ্ছে, কনসেন্ট্রেশনটা ভ্যাকসিনের দিকে, তাই না? কি এমন ভুতুড়ে রোগ যেটা বাইরে থেকে সিসি ক্যামেরায় দেখানো যাবে না, হসপিটালের ভেতরে ট্রিটমেন্ট করা সত্ত্বেও, যে আপনার বাড়ির পেশেন্টটা কেমন আছে, কি আছে, আপনাকে তো ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো আমরা
ভুতুড়ে রোগের সঙ্গে বাস করছি, অসুখের সাথে। ব্যাপারগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, চিন্তা করার ব্যাপার আছে। যাই হোক, আমি খুব ছোট নগণ্য ডাক্তার, মাফ করবেন। আমার এত বড় বড় ভাইরাস নিয়ে অ্যানালাইসিস করার মতো ক্ষমতা নেই, কারণ না আমি সায়েন্টিস্টদের মধ্যে তো পড়ছি না, সায়েন্টিস্টের কাজ। তবে হ্যাঁ, রিসার্চে আছে, এইটুকু বলতে পারি। কিছু তো বুঝি, বোঝার চেষ্টাও করছি। আর আমরা মোটামুটি আমাদের বাকি ডক্টররাও চিন্তাভাবনা করছেন অলরেডি, সবার মাথাতেই অলরেডি অ্যান্সার এসে গেছে, বাট আমরা কেউ কিছু ক্লিয়ার করে বলতে পারছি না। বাস করি ভূতের রাজ্যেই বাস করি। আর দেখেছেন তো যে যেখানে আমাদের বাংলার মানুষ রাজনীতি ভীষণ ভালোবাসে, তাই না? তারা জানতো না করোনা বাড়ছে এত, এই রাজনীতির মিটিং মিছিলগুলো করলে হয়তো খানিকটা কম হতো, আমরা শুনিনি, কিন্তু কম করতে পারতাম, কিন্তু করিনি। আগে রাজনীতি, তারপর তো বেঁচে থাকার নীতি। তো সুতরাং আমাদের রাজ্যের মানুষরা রাজনীতি ভীষণ ভালোবাসে। তাদের সুস্থতা থেকেও বেশি প্রয়োজন ছিল এই রাজনীতির। যাই হোক, যার যেমন বিচার, কিন্তু ভুগতে হচ্ছে কাদের? সবাইকে। এটাই সমস্যা, অন্য কিছু না। তবুও এখন যা প্রেজেন্ট সিচুয়েশন এসে গেছে, হসপিটালে বেড নেই, পাওয়া যাচ্ছে না। অক্সিজেন শেষ হতে চলেছে, যেটুকু বাংলায় অনেকটা স্টক ছিল আস্তে আস্তে শেষ হতে চলেছে। আইসিইউ খালি নেই কিন্তু কোথাও। এবার ভেবে দেখুন তো, তাহলে করোনা এসে যাবার পর, এই ভুতুড়ে ভাইরাস আমাদের দেশে আসার পর আমাদের দেশের মানুষের কি অন্যান্য অসুখগুলো চলে গেছে? মানে আপনি কি আর শুনছেন যে ক্যান্সার রোগীটাকে ভর্তি করা হলো, এই কিডনির রোগীটাকে ভর্তি করা হলো, সে সুস্থ হয়ে বাড়ি ফিরল ইত্যাদি, এরকম কিছু? আপনার অস্টিওআর্থ্রাইটিস, আপনি যন্ত্রণায় খুব কাতরাচ্ছেন, তার মানে মানুষ এগুলো ভুলে গেছে। আর কিন্তু আলোচনা সমালোচনা কোনোটাই হচ্ছে না। কি এমন ভুতুড়ে রোগের মধ্যে পড়েছি যে অন্যান্য অসুখগুলো সব ভালো হয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না? আপনি ভেবে দেখুন ভালো করে যে এই করোনার জন্য আপনার নিজের মধ্যে যে রোগটা ছিল, অসুখটা, আপনি সেটার কথা ভুলে গেছেন। আর শুধু করোনায় বাঁচবো কিনা এই একটা ব্যাপার চলে আসছে, রাইট? তাহলে একটা জিনিস আপনি ভেবে দেখুন যে একটা উপকার আমাদের হয়েছে, যে প্রতিটা মানুষের যে অসুখ চলে, যে অসুখটা আপনি ভুগছেন, সেই অসুখটা আপনার 50% ডিজিজ ছিল, আর 50% আপনি সাইকোলজিক্যালি, আই মিন মেন্টালি নিয়েছিলেন। যদি আপনার 50% মেন্টালি না থাকতো, তাহলে এই করোনা ভাইরাস আসার পর আপনি আপনার অসুখটাকে ভুলে গেলেন কিভাবে? আপনার যদি ওটা ক্রনিক ডিজিজ হতো, তাহলে আপনি ওটা নিয়েই বাবারে মারে করে চিৎকার চেঁচামেচি করতেন, আগে যেরকম করছিলেন। আপনার পরিবারে এই ওষুধ নিয়ে আয় রে বাবা, এই তেল মালিশ কর রে বাবা, এসব আর কিছু বলছেন না। কিন্তু আপনি এখন শুধুই বলছেন, বাবা ভাইরাসের ভ্যাকসিনটা দিয়ে দে বাবা, নাহলে তো মরে যাব, বাঁচবো কিনা চিন্তা আছে। এখন এটাই মানে ভুতুড়ে ভাইরাস আপনার শরীরে ঢুকলো কিনা, তাহলে আপনার শরীরে যে রোগটা ছিল সেটা কোথায় গেল? আই মিন আপনার শরীরে যে ডিজিজগুলো ছিল, তেমন সেটা মেন্টালি ছিল 50% ডিজিজটা ছিল। 50% আপনি এখন নিজে ডাইজেস্ট করতে পারছেন, আই মিন সেটাকে সহ্য করতে পারছেন। আর 50% আপনার মেন্টালি ছিল, সেই মেন্টালের জায়গায় এখন ভুতুড়ে ভাইরাস ঢুকে গেছে, আপনি ভুলে গেছেন। না, সবার মধ্যেই সেরকম অসুখগুলো আছে। এর মধ্যে আতঙ্ক কাজ করছে সব থেকে বেশি। এই আতঙ্কের জন্য আমরা সব ভুলে গেছি। যেমন যদি আপনি অন্ধকার রাস্তায় কোনোদিন একা হাঁটতে হাঁটতে আসেন, আপনার পকেটে মানিব্যাগে অনেক টাকা, আর আপনাকে রাস্তায় কোনো হিংস্র কুকুর, স্ট্রিট ডগ তাড়া করলো, অন্ধকারে একা অনেক দূর দৌড়ে গিয়ে আপনি এক জায়গায় রেস্ট নিচ্ছেন, হাঁপাতে হাঁপাতে আপনার মনে আছে কি যে আপনার মানিব্যাগে ক হাজার টাকা ছিল? সেই মুহূর্তে কিন্তু মনে পড়বে না আপনার। কেন? আতঙ্কে আপনি ভুলে গেছেন আপনার সাথে কত টাকা ক্যারি করছিলেন মানিব্যাগে। আপনি তখন শুধু এটাই ভাবছেন ওই পাগলা কুকুরের থেকে বাঁচবেন কি করে। এখন কিন্তু ব্যাপারটা তাই হয়েছে। নেপোলিয়নের নাম শুনেছেন নিশ্চয়ই, সম্রাট নেপোলিয়ন। নেপোলিয়নকে যখন ঘেরাও করে গ্রেপ্তার করা হয়, অ্যারেস্ট করা হয়েছিল, তা তখন তাকে শেষ ইচ্ছা বলা হয়েছিল যে আপনি তো সম্রাট, আপনাকে তো আর না বলে আমরা প্রাণদণ্ড দিতে পারি না, তা আপনি আপনার শেষ ইচ্ছা বলুন। নেপোলিয়ন তখন বলেছিল, আমার মুন্ডপাত হবে, আমার গর্দান নেওয়া হবে আমি জানি, তবে যিনি গর্দান নেবেন তার কাছে আর অনুরোধ, আমার ঘাড়ে একটা ফোঁড়া আছে, ওটা মারাত্মক যন্ত্রণা আছে আমার, তা তাকে অনুরোধ যেন আমার ফোঁড়ার ওপর কোনো
আঘাত করা না হয়। মানেটাকে বুঝতে পারলেন? যে তার মৃত্যুদণ্ডে তার কোনো ভয় করছে না। তার যে ফোঁড়াটা ছিল সে সেই যন্ত্রণাটা অনুভব করছিল যে গর্দান নেওয়া হবে, ঘাড়ের দিকেই তো আঘাতটা করা হবে, ওই দিক দিয়ে তো গর্দানটা নেওয়া হয়, সোজা করে নয়, উপর করে সুই কাটবে। তাহলে তাই যদি হয়, তার মানে ঘাড়ের উপর যদি আঘাত পড়ে আমার ফোঁড়াটায়, তাহলে কত যন্ত্রণা হতে পারে, একটুখানি আঘাত লাগলে যদি এতটা যন্ত্রণা হতো। মানুষ এটাই ক্যারেক্টার, যে একটা যন্ত্রণা অনুভব করলে আর একটা যন্ত্রণা ভুলে যায় লোক। যাই হোক, আমরা সাবজেক্টে ফিরে আসি। আজকে যে সাবজেক্টটা বলবো, এর আগে হয়তো দেখেছেন অনেকে চ্যানেলের মানুষরা আমাকে, যারা বহু বছর থেকে দেখে আসছে বিভিন্ন চ্যানেলে। কিন্তু আজকে যে প্রেজেন্টেশনটা দেব, অ্যাট প্রেজেন্ট এই মানুষগুলোও তো ভুগছে, আমি তাদের জন্য আছি। কোভিডের জন্য তো এত ডক্টর কাজ করছে, আমরা যে করছি না তা নয়। প্রতিদিনই 4-5টা করে কোভিড পেশেন্ট এসে পড়ছে, তার নয় তাদের বাড়ির লোক, আর না হলে মিনিমাম 15 থেকে 25 জনের মতো বাড়িতে হোম ডেলিভারি মেডিসিন পাঠাতে হচ্ছে তাদের, বিভিন্নভাবে আক্রান্ত তারা। তো সেই জন্য আমরা সাবজেক্টের মধ্যে টপিকে ফিরে আসি। আজকে যে টপিকটা হবে ভেরি ইন্টারেস্টিং, দেখতে থাকুন। চাকরি নেই, চাকরি নেই, চারিদিকে চাকরির হাহাকার। কি করবেন বুঝতে পারছেন না, টাকা ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে আর চিন্তা করবেন না। এখন আমরা আছি আপনাদেরই পাশে। আমরা আপনাকে পথ দেখাবো আপনার নিজের ব্যবসা বাড়াবার জন্য, তাও আবার কোনো বড় ইনভেস্টমেন্ট ছাড়াই। বাঁচবো সবাই খুশির সাথে, সম্মানের সাথে। তাহলে আর দেরি না করে আজই কল করুন এই নাম্বারে। ডক্টর সেন হসপিটাল ফার্মা প্রাইভেট লিমিটেড, কেয়ারিং লাইভস, ক্রিয়েটিং অপরচুনিটি। আমরা এখন স্টুডিও থেকে একটু আউটডোরের শুটিংয়ে দেখাই আপনাদের যে মানুষ কত রকমভাবে সমস্যার মধ্যে আছে এবং থাকে। আমরা অনেকেই জানি না, অনেকেই আলালের ঘরের দুলালের মতো তো জীবনযাত্রা কাটাচ্ছে, কিন্তু অনেক মানুষ খুব কষ্টের সঙ্গে জীবনযাত্রা কাটাচ্ছে। তাই আজকে দেখতেই পাচ্ছেন যে আপনারা বাড়িতে যখন পুজো করতেন, ঠিক তো এই বসে পুজো করাটা অনেক অনেক মানুষ কিন্তু ভুলে গেছে। কেন বলুন তো? আপনার হাঁটুর যন্ত্রণার জন্য ভীষণভাবেই তারা যন্ত্রণায় কাতরাচ্ছিল। তারা ভুলেই গেছে বসে এইভাবে পুজো করা, কারণ এইভাবে কিন্তু আপনারা বসে পুজো করতেন একটা সময়, তাই না? আপনারা একবার ভেবে দেখুন, এই যেদিন থেকে মানুষ দাঁড়িয়ে মডিউলার কিচেন আবিষ্কার হয়েছে, কেন না আত্মীয় স্বজনকে আর পাড়ার লোককে দেখাবার জন্য, আত্মীয় স্বজনকে ফোনে বলার জন্য যে আমার মডিউলার কিচেন হয়েছে, আমার একটা সুন্দর দেখতে গ্যাস ওভেন এসেছে, আমার সব ড্রয়ারের মধ্যে বাসনপত্র থাকে, আর ঝুড়ির মধ্যে আর আমাকে ধুয়ে রেখে দিতে হয় না। মানে এইসব ফ্যাশন দেখাতে গিয়ে লোক যত মডার্ন হচ্ছে তত তার মধ্যে অসুখ বাড়ছে। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার ফ্যাশন করতে গিয়েই কিন্তু আমার মা, মাসিমা, ঠাকুমা, বৌদিমণির মধ্যে অস্টিওআর্থ্রাইটিস দেখা যাচ্ছে। তাহলে সেই দিদিভাইদের বলি আর একবার, যে একটু বসে কাজ করার চেষ্টা করুন। এই সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাশন করে রান্না করতে গিয়ে হোটেলের শেফরা যেরকম করে, আপনি নাকি সেই রকমভাবেই রান্না করছেন। রান্নাটা হয়তো আপনার ভালো হচ্ছে, বাট আপনি কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন। সেটা কি একবারও ভেবে দেখেছেন? তাহলে মানুষের এই পুজো করা আস্তে আস্তে ঠিক এমনিভাবেই অস্টিওআর্থ্রাইটিস যেদিন থেকে শুরু হলো, সেদিন থেকে আস্তে আস্তে একটা সময় ছিল তো বাতের ব্যথা, শুধু বাতের ব্যথা। আপনি ভেবে দেখুন, আমাদের মা, মাসিমা, ঠাকুমাদের আমলে বাবা এই হাঁটুটা বাতের ব্যথায় যন্ত্রণা করছে, একটু তেল এনে দিস তো, এইটুকুই শুনতে পেতাম। এই এত ওষুধ, এত থেরাপি, হাঁটুতে ইঞ্জেকশন, আবার নি রিপ্লেসমেন্ট, এসব ঢঙের গল্প কিন্তু তখন ছিল না। এখন আপনাদের ফ্যাশন দুনিয়া এসেছে, কারণ আপনারা তো ভীষণ ফ্যাশনেবল, মডার্ন। এখন এই মডার্ন হতে গিয়ে কিন্তু আপনারা আপনাদের আরো ক্ষতি করে ফেলছেন। ঠিক ভেবে দেখুন, এমনিভাবে শেওড়াপুলির ঘাট থেকে কাঁধে করে জল নিয়ে বাবা তারকনাথের কাছে জল ঢালতে যেত হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ। সেই মানুষগুলো কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। ধীরে ধীরে কিন্তু তারা কমে এসেছে। কেন? এই একটাই কারণ, মানুষের শরীর আর পারমিট দিচ্ছে না, সেই এন্থ্রুটা আর নেই। চ ভাই জল ঢেলে আসি, এইটার বলছে না। কেন? কারণ এখন এই টোটো, অটো ইত্যাদি এইগুলো আপনাকে এমনভাবে
বদ অভ্যাসে পরিণত করেছে। মানে আর দুদিন বাদে মানুষের টোটো অটো এগুলো কি হবে জানেন, মানুষের বেডরুমে পৌঁছে যাবে, বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনার চান হয়েছে চলুন অফিসে পৌঁছে দিয়ে আসে। মানে এই জায়গায় পৌঁছে গেছে এখন মানুষ, আলস্যতার মধ্যে। আরাম, আগে প্রবাদ বাক্য ছিল না, আরাম হারাম হ্যায়, সত্যিই তাই। যত মানুষ আরামের দুনিয়ায় যাবে, যত ফ্যাশনেবল হবে, তত তাদের মধ্যে অসুখের প্রবেশ ঘটবে, কঠিন কঠিন অসুখ। শুধু তারকেশ্বর নয়, এই দেখুন কত জায়গায়, হাওড়া ডিস্ট্রিক্টের নান্না বলে একটি জায়গা আছে, সেখানে নান্না এমনি করে বাঁকে করে জল নিয়ে ঢালতে যেত কত মানুষ, সেগুলো আস্তে আস্তে কমেছে। দরগার শরীফ, গরিব নওয়াজ খ্বাজা বাবা, আজমির, আমি আজমিরের ছবি দেখাচ্ছি ফ্রন্টটা, যেখানে মানুষ পা গলাবার জায়গা পেত না সারা বছর, কোনো অকেশনে নয়। তো সেই সারা বছর মানুষগুলি কিন্তু আর এখন দেখা যায় না। এত কেন? মানুষ এখন আর পায়ে হেঁটে তীর্থস্থানে যেতে পারছে না, দরগার শরীফে যেতে পারছে না, দর্শন করতে যেতে পারছে না। এই একটাই কারণ, পায়ের যন্ত্রণা মারাত্মক। এই পায়ে হেঁটে বেড়াতে বেরোনো, কত ফ্যামিলি ছিল আগে সময় পেলেই একটু ওই ছোটখাটো বেড়াতে যাওয়া, হ্যাঁ ছোট্ট ভ্রমণ যাকে বলা হয়, দুদিনের ছুটি, দুদিনের জন্য একটু ঘুরে আসা, ছোট্ট ফ্যামিলি, ছোট্ট বেড়াতে যাওয়া। তা এইটা কিন্তু আস্তে আস্তে দেখবেন কমেছে, অনেক অনেক কমেছে। এখন বেড়াতে যাওয়া মানেই, যদি মানুষ ভাবে আমাকে ওই পায়ে হেঁটে সি বিচে, ওখানে তো আর গাড়ি ঘোড়া চলবে না, একটু ঘোড়া চলতে পারে দীঘার সি বিচে বা পুরীর সি বিচে, যা দেখেছি আমরা। তো সবাই তো আর ঘোড়ায় চড়তে পারদর্শী নয়, সেখানে কিভাবে বেড়াবেন? সেই জন্য লোকের বেড়াতে যাওয়াটাও কিন্তু না থাক, আবার ওই যন্ত্রণায় ভুগতে হবে, না থাক। এই না থাক ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে অনেক এসে গেছে। সিঁড়ি ভেঙে তার বাড়িতে পৌঁছাতে হবে, অথবা সিঁড়ি ভেঙে নামতে হবে, কাতরাতে হচ্ছে। প্রতিটা সিঁড়ির ধাপে ধাপে তার যন্ত্রণার পরখ হচ্ছে শরীরের ভিতর, শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে, প্রতিটি হাড়ের জয়েন্টে। সিঁড়ি থেকে নামার সময় কিন্তু সেই উচ্চস্বরে চিৎকার, ওফ, কেউ ফ্যাশন করে আউচ। কিন্তু যন্ত্রণা কি কমছে? পারছি না আমরা এই হাঁটুর যন্ত্রণা নিয়ে আর সহ্য করতে। বিছানায় বসতে গেলেও উচ্চস্বরে চিৎকার, ওফ, আর পারছি না। এই শব্দগুলি বারবার সারাদিন আমাদের উচ্চারণ করতে হয়। এমন কত প্লেয়ারকে খেলার মাঠ থেকে বিদায় নিতে হয়েছে, হয়নি? আমারই নিজের চোখে দেখা এমন কত নামকরা প্লেয়ার আজকের ডেটে সাধারণ কোনো কাজ করে বেড়াচ্ছে। কত ভালো প্লেয়ার হতো, আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারত, সে সমস্ত কিন্তু জলাঞ্জলি দিয়ে আজকে সাধারণ কোনো কেরানির চাকরি করতে হচ্ছে। ভেবে দেখুন তো, এমন কত মানুষের রঙিন স্বপ্ন সাদা কালো হয়ে গেছে পুরো, শুধু এই হাঁটুর যন্ত্রণায়। ব্যাপারগুলো দুঃখজনক। আমাদের দুটো পুরুষ, একটা পুরুষ আগে গেলেই আমাদের মা, ঠাকুমা, দিদারা, তাদের দেখেছি আমি ছোটবেলাতে আমার, যে মাটিতে বসেই তারা সবজি কাটা, ফল কাটা, আনাজ কাটা, সব কিছু করতো মাটিতে বসে। আর আপনাকে যদি বলে একটু মাটিতে বসুন, তো শুধুমাত্র বসার জন্য আপনি পারবেন না। না ডাক্তারবাবু, 4 বছর তো আমি বসি নাই, এই টেবিল চেয়ারেই বসতেছি। কেন? অস্টিওআর্থ্রাইটিস। এই কষ্টগুলি কিন্তু ভোগ করতে হচ্ছে। ঘর মোছা, সাধারণ কাজগুলো, বাসন ধোয়া, সব করতেন মা, মাসিমা, ঠাকুমারা। এখনকার ফ্যাশনেবল বৌদিমণিরা কিন্তু আর পারেন না। এখন দিদিভাই বৌদিরা শুধু সাজে গোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, পাটি সাটি করে, আর বাড়িতে এসে ওষুধ খায় আর মলম লাগায়, ব্যাস এটাই জীবনযাত্রা। আর সারা দিনে টক্সিন ফুড, হাই প্রোটিন, শেষ করে দিচ্ছে নিজেদের। এ যেন আত্মহত্যা করার পথে দৌড়ে চলেছে মানুষ। কিসের তাগিদ, কিসের ফ্যাশন মানতে গিয়ে কাকে দেখাবার জন্য নিজেকে শেষ করছেন আপনারা? আই ডোন্ট নো, আই হ্যাভ নো এনি অ্যান্সার ফর দিস কোশ্চেন। আমি জানি না, আপনি জানেন কি এর উত্তর?
জাঁতা বলা হয় একে। জাঁতায় ঘষে ঘষে আগেকার দিনে ছিল চালের গুঁড়ি তৈরি করা, পিঠে পার্বণের আগে, মনে পড়ছে? সেসব উঠে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন সব দোকানে রেডিমেড চালের গুঁড়ি হলে আপনার কপালে দুটো পিঠে জুটবে, না হলে আর জুটলো না। মিষ্টির দোকান থেকে রেডিমেড পিঠে কিনে নিয়ে গিয়ে পিঠে পার্বণ হচ্ছে। পৌষ সংক্রান্তি পিঠে কিনে নিয়ে গিয়ে আর বানানো হচ্ছে না। চালের গুঁড়ি হবে কি করে? কে বানাবে, কে গুঁড়োবে? সেসব বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা প্যানে বসে পটি করা সেটা উঠে গেছে। এখন বাড়িতে বাড়িতে কোমোড, সব ইংলিশ ম্যান, তাই না? সব ইংরেজি বলছে, ছেলেমেয়েরা সব ইংলিশ মিডিয়ামে বসছে আর ইংলিশ কোমোডে পটি করা হচ্ছে। কেন? এটাও তো বলুন, আপনি হাঁটু মুড়ে বসতে পারেন না, তাই আপনাকে ইংলিশ কোমোড লাগাতে হয়েছে, তাই তো? তাহলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এইটুকু হরপ করে জোর করে বলা যায় যে আর নেই, হারিয়ে গেছে, হারিয়ে যেতে বসেছে আমাদের সাধারণ জীবনযাত্রা। তাই যারা কোমোডে বসছেন তাদেরকে একটুখানি বলে দিই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে পটি করবেন না, এতে পেট ক্লিয়ার হয় না। যদি বসেন 35 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবেন এবং পায়ের নিচে একটা টুল দেবেন। 35 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি আপনার থাইয়ের সাথে কোমরের না হয়, পটি ক্লিয়ার হবে না। আমি দেখিয়ে দেবো, অনেক অনুষ্ঠানে দেখিয়েছি, তবুও ফর্মুলাটা বলে দিলাম। কোমোডে যারা বসে পটি করছেন কারোর পটি ক্লিয়ার নয়। আপনি ভেবে দেখুন, আপনার হচ্ছে না। আই নো দ্যাট ভেরি ওয়েল। আমি শিওর শট বলতে পারি কেন হচ্ছে না। বিকজ ইউ আর সিটিং পশ্চার 90 ডিগ্রি। এটা হওয়া দরকার ছিল 35 ডিগ্রি পশ্চারে, এবং পায়ের নিচে একটা টুল দিলে তবে এটা 35 ডিগ্রিতে হতে পারে। ওকে, নেক্সট। এরপর কি করবেন? বাড়ির লোকেদের পায়ের যন্ত্রণা সহ্য করতে পারছেন না, আপনি ডক্টরের কাছে গেলেন, ডক্টর হাসতে হাসতে আপনাকে বলে দিল, ঠিক আছে, নির এক্স-রে করা হোক, হাঁটুর MRI করা হোক, তারপরে ক্যালসিয়াম খান আর ব্যায়াম করুন। পেন কিলার যেগুলো দিলাম এগুলো 7 দিন থেকে 15 দিন অবধি খাবেন, তারপর খাবেন না, তারপর সারা জীবন যতদিন বাঁচবেন ক্যালসিয়াম খান, ব্যায়াম করুন, ক্যালসিয়াম খান, ব্যায়াম করুন। ক্যালসিয়াম আর ব্যায়াম করে অস্টিও আর্থ্রাইটিস সেরেছে? এই অস্টিও আর্থ্রাইটিসটা যদি ক্যালসিয়াম আর ব্যায়াম করে সেরে যেত, আমি ক্যালসিয়ামের গোডাউন করতাম। শুধু আমি নয়, যে ডাক্তার আপনাকে বলেছিল তিনিও 2-1টা কোম্পানি বানিয়ে ফেলতেন ক্যালসিয়ামের। সুতরাং আমি এগুলোকে ভুয়ো ট্রিটমেন্ট বলি, একদম সরাসরি বলছি তো আমি। ইয়েস, যেটা হয় না আপনারা জানেন, আই এম ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ভেরি বোল্ডলি, যে সেটা হয় না। ক্যালসিয়াম আর ব্যায়াম করে অস্টিও আর্থ্রাইটিস সারানো যায় না। সেটা সারানো তাহলে উপায় একটাই, একটা ভালো দিন দেখে, পাঁজিতে ক্যালেন্ডারের দিন দেখে আপনার হাঁটু দুটি বদলে ফেলুন, নি রিপ্লেসমেন্ট করুন। আপনার কার্টিলেজ, এই দেখুন, আপনার এক্স-রে রিপোর্টটা নিয়ে আপনাকে ঠিক এইভাবে বোঝানো হবে, আপনার কার্টিলেজ এইভাবে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয় ধরেছে, আপনার হাঁটু ক্ষয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি আর বেশি দিন হাঁটতে পারবেন না। এরকম অনেক পেশেন্ট আমাকে এসে বলে। আমি যদি সারাদিনে 100টা পেশেন্ট দেখি, তার মধ্যে 80টা কিন্তু আর্থারাইটিস থাকে, ভ্যারাইটিস আর্থারাইটিস, রাইট? তো তাদের থেকে আমার অভিজ্ঞতা হয়ে গেছে বিগত 21 বছরে, যে ডাক্তাররা বলে দেয়, তাদের অ্যালোপ্যাথিক ডক্টররা, এই হাঁটু ক্ষয় ধরেছে, হাড়ে ক্ষয় হচ্ছে, আপনার আর কিছু করার নেই, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে হবে। এই হচ্ছে আপনার এক্স-রে রিপোর্ট। এই দেখুন কতটা খারাপ অবস্থা, একদম শেষ করে ফেলেছেন, কিচ্ছু করার নেই। ঠিক এই ধরনের ভাষাগুলোই কিন্তু শোনেন। পেন কিলার খান, একটু কমে গেলে আর খাবেন না, তারপর ক্যালসিয়াম খান আর ব্যায়াম করুন। আরে যে মানুষটা নড়াচড়া করার ক্ষমতা নেই, সেই মানুষটাকে আপনি ব্যায়াম করতে বলছেন কিভাবে? কোন জাদু ওষুধ দিয়েছেন? হয়েছে কোনো দিন? আপনি পেশেন্ট, আপনাকে বলছি, আপনার হাঁটুতে যন্ত্রণা করছে, আপনার ডাক্তারও আপনাকে বলেছিল ক্যালসিয়াম খান আর ব্যায়াম করুন। আপনি তো মশা মারতেও পাচ্ছেন না হাঁটুতে বসলে, তাহলে আপনি ব্যায়ামটা করবেন কি করে? সম্ভব? আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন, আপনি ওয়াকিং করতে যেতে পারবেন? আগে যন্ত্রণাটা কমিয়ে নিতে হয়। যন্ত্রণা থাকলে শরীরে, এটা 1 নম্বর উপায়। আমি নিজে যোগা ট্রেনিং করে নিয়ে আমি সার্টিফাইড একজন ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগার, সুতরাং বাতাসে কথা বলি না। তো সুতরাং বুঝতেই পারছেন যে যোগাটা শিখিয়েছিলাম বলে, একদম গভর্নমেন্ট থেকে, সরকারি কলেজ থেকে। তো সুতরাং সেটা করার উপায় আছে, ব্যায়াম করার সময় আছে। আপনাকে সবসময় জানতে হবে, সুস্থ শরীরে যন্ত্রণা ব্যথা না থাকলে তবেই ব্যায়াম করা যায়।
হলে যায় না। এই ভুয়ো জিনিসগুলো মাথা থেকে বের করুন, তাহলেই দেখবেন আপনি পারছেন, আস্তে আস্তে আবার হবে। আপনাকে ফুড রেস্ট্রিকশন দিতে, আপনাকে ফুড রেস্ট্রিক্ট বলেই না, কোনো রেস্ট্রিকশন নেই, বলছে হ্যাঁ সব খান আর ওষুধও খান। কি করে সারবেন আপনি? যে খাবারগুলো আপনার শরীরে সাইড এফেক্ট করতে করতে হাই প্রোটিন হয়ে গিয়ে আপনার এই সাইনিভেল ফ্লুইড লেস করে দিচ্ছে এবং কার্টিলেজ ক্ষয়ে যাচ্ছে, এর তো কোনো ফুডের সাইড এফেক্ট আছে। এমনি এমনি তো আপনার শরীরে অসুখটা আসেনি, কোনো না কোনো ফুডের সাইড এফেক্ট। আপনাকে জল পোড়া তেল পোড়া তুকতাক করে তো কেউ আর অসুখে ফেলেনি। আপনি নিজে যা শরীরে দিয়েছেন, যা অঙ্গে দিয়েছেন, সেটা সয়নি, সেটা সাইড এফেক্ট হয়ে গেছে, সেখান থেকেই আপনার হাঁটুর ক্ষয় হচ্ছে, কার্টিলেজের ক্ষয়, রাইট? Chronic joint pain affects millions of people across the world every year. Thousands of patients routinely seek medical attention for joint pain, such as bad posture, overuse and misuse of joints like in case of athletes such as footballers, sprinters and tennis players, nutritional deficiencies in the diet, osteoarthritis, rheumatoid arthritis, certain neurological problems, kidney and liver problems, just to name a few. Oily fish can reduce joint pain and morning stiffness as it contains unsaturated fats such as eicosapentaenoic acid and docosahexaenoic acid, which is EPA and DHA. EPA and DHA also limit the production of certain negative proteins that inhibit certain types of arthritis. The omega-3 fatty acids present in fish also increase blood flow throughout the body during exercise, which can help reduce joint pain and swelling. It is recommended that each person should consume at least 2 to 4 weekly servings of fish like salmon or sardines. So you can check them out. Walnuts and Brazil nuts. Like oily fish, walnuts are a rich vegetarian alternative source of omega-3 fatty acids, which reduces inflammation. Also, eating walnuts regularly can lower cholesterol, relax blood vessels to lessen stress on the heart, and reduce blood pressure. Brazil nuts are high in selenium, which improves the quality of cartilage proteins present in our bones and joints. Snack on 3 or 4 each day and you should get all you require. Number 3rd food that we have are dark green leafy vegetables. You might be surprised, but your mom was right when she told you to eat broccoli. Broccoli, cauliflower, and cruciferous vegetables have shown to protect against the development of arthritis and joint pain. These also contain antioxidants like carotenoids, which fight free radicals in the body and prevent the damage to our cells and tissues. Not only do free radicals damage our cells, they also have been linked to rheumatoid arthritis and inflammation. Green leafy vegetables like broccoli, spinach, Brussels sprouts, kale, Swiss chard and bok choy are packed with antioxidants and vitamins like vitamin A, vitamin C and vitamin K, which protects the cells from free radical damage. Onions and garlic. Onions are a rich source of quercetin, an antioxidant that works to reduce inflammation. Red onions are particularly high in these antioxidants. Garlic contains allicin, a compound that can help to alleviate symptoms of rheumatoid arthritis. Glucosamine, chondroitin and amino acids are well documented to help maintain healthy joints, while calcium is essential for bone density. তারপরে কিছু ডক্টর আছে হাঁটুতে ইনজেকশন করুন, আছে এরকম অনেক ডাক্তার আছে, আপনার জানাশোনা শুনতে পাবেন। এইরকম হাঁটুতে ইনজেকশন করুন, হাঁটুতে ইনজেকশন করিয়ে করিয়ে কি হয়, এটা পেন কিলার একটা ইনজেকশন। এই পেন কিলারের ইনজেকশন কেন, ট্যাবলেট দিলেও আপনি ভালো থাকবেন? তাকে বলুন তো আপনি ইনজেকশন ছাড়াও ভালো থাকবেন কিনা, সেটা জিজ্ঞাসা করুন, তখন বলবেন না। তাহলে যতদিন বাঁচবেন হাঁটুতে ছুটফুটিয়ে বাঁচুন। মানে কত আর পূর্বজন্মের পাপ এ জন্মে দেখাবো বলুন তো? হাঁটুতে ইনজেকশন নিয়ে নিয়ে বেঁচে থাকতে হবে, তবে আপনি হাঁটবেন, নাহলে হাঁটতে পারবেন না। মানে কি দুর্দশা এলো, কোন জন্মের পাপ আমাদের মধ্যে এসে পড়েছে বলুন তো একবার। তো সুতরাং একটা জিনিস মানতে হবে যে ফুড রেস্ট্রিকশন জীবনে যদি বিশৃঙ্খলা এনে ফেলেন, আপনি সুস্থ থাকবেন না। আপনি শৃঙ্খলাবদ্ধ ডিসিপ্লিনের মধ্যে কাটাবেন, আপনি ভালো থাকবেন। ঠিক এই হচ্ছে নি রিপ্লেসমেন্টের সেই যন্ত্র, যেটা যারা দেখেননি তাদের দেখিয়ে দিলাম। হাঁটুতে এইভাবে ওটাকে ইনস্টল করে দেওয়া হয়, ঠিক এরকমভাবে ফিটিংস হয়। আলাদা করে যন্ত্রটা দেখাই, এইটা হচ্ছে সেই যন্ত্র যেটা আপনার হাঁটুতে লাগানো হয় নি রিপ্লেসমেন্ট করার সময়। ঠিক ওটার এক্সরে নিলে ঠিক এই রকম দেখাবে। ওকে, Your knee joint is made up of the lower end of the femur
which hinges on the upper end of the tibia, and the patella, or kneecap, which slides along the groove formed by the femoral condyles. Total knee replacement surgery is a procedure in which a painful or poorly functioning knee is replaced with artificial components. If your physician has recommended a total knee replacement, it is probably because your knee is severely damaged by arthritis or injury. Your surgeon will begin by making an incision along the front edge of your knee. After separating the muscles and ligaments around your knee, your surgeon will incise the knee capsule to gain access to the inside of the joint. Using specialized tools, your surgeon will remove the damaged bone and cartilage on the ends of the femur and the tibia, and in most cases, remove the underside of the patella. Your surgeon will then prepare the remaining bone to receive your new prosthetic knee. This generally consists of a femoral, a tibial, and a patellar component. Once the ends of the bones are prepared, your surgeon will cement the new prostheses into position. Before your incision is closed, an X-ray will be taken to ensure that the new components of your knee are positioned correctly. Your surgeon will close the incision with stitches or staples and temporarily leave a drain in place to remove excess fluid. তাহলে এবার প্রশ্ন হলো, আগে এটার দাম ছিল 2,25,000 করে, মানে 4.5 লাখ লাগবে দুটো হাঁটুতে, তার সঙ্গে ওষুধপত্র নিয়ে মোটামুটি 5 লাখের মতো খরচা, 5.5 লাখও লেগে যেত। এটা এখন অনেক সরকারি হসপিটালে আমাদের রাজ্য সরকার থেকে কম করে দেওয়া হয়েছে, দাম কমে গেছে, সেটা বড় কথা নয়, রাজ্য সরকার তো হেল্প করেইছে আমাদের। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে নি রিপ্লেসমেন্টের পর আপনি হাঁটতে পারবেন তো? যে ডক্টর, সার্জিক্যাল ডক্টর আপনার নি রিপ্লেসমেন্ট করছে, প্রশ্নটা তাকে একবারও করেছেন? উত্তর কি? না, ওটা সম্বন্ধে আমি অ্যাসিওরেন্স নই, আমি জানি না আপনি হাঁটতে পারবেন কিনা, নাও হাঁটতে পারেন। তাই তো এর আমি উত্তর পেয়েছেন তো? তাহলে কোন বোকা মানুষ আছে আজকের ডেটে যে আমি হাঁটতে পারবো কিনা কোনো জানতেই পারলাম না এখন অবধি ডক্টর থেকে, সেই অ্যাসিওরেন্সই পেলাম না, তাহলে আমি এত লাখ টাকা কেন খরচা করব? ওটা ব্যাংকে রেখে দিয়ে তার ইন্টারেস্টের পয়সা বসে বসে খান না, তাতেও তো ভালো হয়। নড়াচড়া করতে হবে না। আর যদি বলেন যে না আমি যতদিন বাঁচবো একটু হেঁটে চলে ঘুরে বেড়াতে চাই, তাহলে আমি বলবো অবভিয়াসলি কাম টু আয়ুর্বেদ ওয়ার্ল্ড। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমি আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। ইয়েস, অলওয়েজ ওয়েলকাম ফর ইউ। আমি আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি, আমি ওষুধ দেবো, মোটামুটি যা জায়গায় দাঁড় করিয়ে দেবো, আপনি বেশ দৌড় ঝাঁপ করে কাটাতে পারবেন। আপনি দেখিয়ে দেবো আমি, আই উইল প্রুভ দ্যাট ইউ উইল রান। আপনি দৌড়াতে পারেন, আপনি উঠতে পারছেন না, হাঁটতে পারছেন না, বসতেও পারছেন না, আপনাকে দৌড় করিয়ে দেখিয়ে দেবো যে ইয়েস ইট ইজ পসিবল, ইটস নট ফেক। সুতরাং আয়ুর্বেদ কিন্তু পিছিয়ে নেই, এটা আপনাদের বারবার বলে এসেছি, আবার বলছি, জাস্ট বিলিভ দ্যাট, একটু তো বিশ্বাস করুন। ঠিক, এইবার প্রশ্ন হলো যারা নি রিপ্লেসমেন্ট করে ফেলেছে, নি রিপ্লেসমেন্ট যারা করে ফেলেছে, এই দেখুন জোড়ার পর ভেতরে বাইরে জুড়েছে, ভেতরে ইনফেকশন হয়ে গেছে, সেখান দিয়ে পুঁজ গড়িয়ে পড়ছে। বাঁদিকের নি যার, সেটা কিন্তু ডান দিকেরটা তার নয়, ডান দিকেরটাও দেখুন কি অবস্থা হয়ে আছে। তার মানে এটা আবার আর একটা সমস্যা কিন্তু, যে নি রিপ্লেসমেন্ট তো করা হয়ে গেল 5 লাখ টাকা খরচা করে, তারপরে যদি ইনফেকশন হয়ে যায় ভেতরে, আপনার দশা, না সরি ভুল, ওটা দশা নয়, ওটা আপনার দুর্দশা, মানে মহা কপাল খারাপ হলে, 7.5 দশা হলে তবে এরকম হয়ে যায়। তা সুতরাং কারোর না, অনেকের হয়েছে, হচ্ছেও। তাহলে তো এর থেকে ভালো ছিল একটা লাঠি ধরি আর হেঁটে হেঁটে ঘুরে বেড়াই। ইয়েস, অন্তত এত লাখ টাকা খরচা তো হতো না, তাহলে লাঠি জীবন হতে পারে।
এছাড়াও এটা হচ্ছে শেষ পরিণতি। নি রিপ্লেসমেন্ট যদি হয়ে যায়, তারপর যদি হাঁটতে না পারেন, তাহলে ডক্টরের থেকে বলবেন স্যার একটা রিকোয়েস্ট করি। যদি বলে কি, বলবেন হুইল চেয়ারটা কি ফ্রি হবে? 5 লাখ তো আপনি নিয়ে নিয়েছেন, আর টাকা পয়সা নেই, অন্তত বাড়ি যাব হুইল চেয়ারটা দিন, ওর যে কটা দিন বাঁচবো ওই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কাটাই। পারবেন মেনে নিতে? নিজের পায়ে যে মানুষটা দৌড়াদৌড়ি করে কাজ করেছে, নিজের পরিবার সামলেছে, রান্না বাড়া সব কিছু, গোটা সংসার সামলানো, সেই মানুষটা যদি আজকে এই হুইল চেয়ারের মধ্যে চলে আসে, তাহলে কি হবে? এটা 2 হুইলার না, এটা 4 হুইলার, 4টে চাকা আছে। তাহলে বুঝতে পারছেন জীবনটা কোথায় গেল? মেনে নিতে পারবেন? মনে হবে তখন কি মনে হবে জানেন? যে বিষ খেয়ে আত্মহত্যা করেনি, এমন জীবনযাত্রা কাটাবার থেকে পরের দয়া নিয়ে বাঁচতে হবে আপনাকে। ইয়েস, আফটার নি রিপ্লেসমেন্ট যদি সাকসেস না হয় আপনার অপারেশন, তাহলে আপনার বাকি জীবনটা যে কটা দিন বেঁচে থাকবেন, পরের দয়া নিয়ে আপনি স্নান করতে যাবেন, কাউকে বলতে হবে আমাকে স্নান করিয়ে দে। আপনি বাথরুমে যাবেন, ইউরিন, টয়লেট, ল্যাট্রিন, এভরিথিং ডিপেন্ড অন আদার পারসন। আপনি নিজে নিজে আর কোনো মুভ করতে পারবেন না। কি অন্ধকারের জীবন আপনাকে কাটাতে হবে ভাবুন। এটাই আমি বোঝাতে চাইছিলাম। তাই যাদের অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, তাদেরকে বিশেষ করে বলছি যে না, অপারেশন না, অপারেশন করার আগে 10 বার নয় 100 বার ভাবুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজটা হয়ে যাবার পর ভাবনা চিন্তার আর কিছু থাকবে না। আশা করি বোঝাতে পারলাম। করোনা বিশ্ব মহামারী অনেক প্রাণ যেমন কেড়ে নিয়েছে, সেরকম অনেক চাকরিও কেড়ে নিয়েছে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা আগের থেকে দ্বিগুণ হয়েছে, আর তার সাথে সাথে ডাক্তার নার্সদের চাহিদাও প্রচুর পরিমাণে বেড়েছে। এই পরিস্থিতিতে সুনিশ্চিত ক্যারিয়ারের অন্যতম ভরসা নার্সিং কোর্স। ভারতবর্ষের সেরা প্রতিষ্ঠানগুলিতে নার্সিং পড়ার জন্য গাইডেন্স পেতে ও অ্যাডমিশন নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নোডিয়াম এডুকেশনে। কল করুন এই নাম্বারে। নেই কোনো লুকোনো খরচ, হস্টেলে থাকা খাওয়ার খরচাও দিচ্ছে নোডিয়াম এডুকেশন। আমি জানি আপনাদের প্রেজেন্টেশন দেখে অনেকটা মন খারাপ হয়ে গেছে, তাহলে মানুষ করবে কি, তাই না? না, এত ব্যাকুল হবার কিছু নেই। সব মানুষের জন্যই উপরওয়ালা আছে, ইনশাআল্লাহ, ভগবান, গড কোনো একটা সুরাহা বের করে, যদি তাদের উপর ভরসা আছে যাদের। না, যাদের একদম বিশ্বাস নেই তাদের জন্য কিছু করে কি আমি জানি না। তো এই যে এতক্ষণ দেখলেন হাঁটুর যন্ত্রণা নিয়ে যারা ভুগছে, তাদের ভবিষ্যৎ কোথায়? নীল, কিছু নেই। তাই বারবার বলছি যে অপারেশন নয়, আয়ুর্বেদে আসুন। ওয়েলকাম টু আয়ুর্বেদ। আমি দীর্ঘ 21 বছর ধরে ট্রিটমেন্ট করছি। বহু মানুষ নয়, কয়েক লক্ষ মানুষকে দৌড় করিয়ে দেখিয়ে দিয়েছি। আপনারাও জানেন, যারা আমার 15 পেশেন্ট আমার টিভির পর্দার সামনে বসে আছেন, আজকে হয়তো একটু নতুন করে দেখছেন, কারণ এগুলো তো এর আগেও বহুবার দেখিয়েছি, বহুবার আপনাদের সাবধান করেছি। ডোন্ট গো অ্যানি অপারেশন, ডোন্ট গো ফর অ্যানি নি রিপ্লেসমেন্ট, বিকজ ইটস নট অ্যাসিওর ট্রিটমেন্ট। এটা কোনো অ্যাসিওরেন্স নেই, আপনি তো বুঝতেই পারছেন। কোনো ডাক্তার যখন আপনাকে কথা দিচ্ছে না, তাহলে ওয়াই ইউ শুড গো ফর অপারেট, রাইট না? ঠিক তেমনই কোমরের যন্ত্রণায় আজকের ডেটে প্রচুর, যারা আবার চেয়ারে বসে বসে বা বসে ডিউটি করে সারাদিন, কতজনের দোকান সামলায়, অফিস কাচারি, ক্লার্কিয়াল জব, ডক্টররা আছে সারাদিন বসে, ইঞ্জিনিয়াররা বসে সারাদিন কাজ করছে, কম্পিউটারের সামনে সারাদিন কাজ করছে। এই কোমরের যন্ত্রণাটা কিন্তু কম বেশি সবার মধ্যে হচ্ছে না? ইয়েস, আই নো দ্যাট। কারণ প্রতিদিন এই 100-150 পেশেন্টের সামনাসামনি হতে হয়। মানে বুঝতে পারছেন যে অভিজ্ঞতাটা না একদম কম না। আর একদম যদি রেজাল্ট না দিতে পারতাম, আমার মুখ দেখতে কিন্তু এই 100-150 পেশেন্ট আসে না। আপনারা জানেন, যারা আমার 15 পেশেন্ট, যে কি ভিড়টা হয়, কেন হয়? রেজাল্ট দিয়ে। রেজাল্ট না থাকলে এতগুলো লোক এমনিভাবে ভিড় করতে আসবে এখানে। আর আপনারা যারা আসেনি, আপনাদেরও আগে বলছি, এসেই যে টোকেন করতে হবে, দেখাতে হবে না। আপনি একদিন হসপিটালে বেড়াতে আসুন। আপনাকে আমি নিমন্ত্রণ করলাম আপনার সপরিবারে। একদিন বেড়াতে আসুন, সমস্ত পেশেন্টের সঙ্গে কথা বলুন। তারা যারা পুরনো পেশেন্ট, তারা যে ওষুধ খাচ্ছে, কতদিনের ওষুধ খাচ্ছে, আগে কেমন অবস্থা ছিল, এখন কি অবস্থায় আছে, তাদের সঙ্গে কথা বলুন।
70 to 80% রেজাল্ট দিই, মানে এত বোল্ডলি আমি আপনাকে বলছি, এমনি করতে নয়। বহু অ্যালোপ্যাথিক ডক্টররাও তাদের ফ্যামিলি নিয়ে আমার কাছে আসে, অনেক বড় মেডিকেল অফিসাররাও আসে, অনেক ভিভিআইপি মানুষরা আসে, বহু নেতা মন্ত্রীও আজকে আমার ট্রিটমেন্টের আন্ডারে। হ্যাঁ, পশ্চিমবাংলার অনেক এমপি, অনেক এমএলএ আমার ট্রিটমেন্টের আন্ডারে। তারা এমনি করতে দৌড়াচ্ছেন এত পিক আপ নিয়ে না, কোনো হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে নয়, নি রিপ্লেসমেন্ট করে নয়, কোনো অ্যালোপ্যাথি ওষুধে নয়, আয়ুর্বেদে। যেটা তারা ভুলে গিয়েছিল যে পরবর্তীকালে আর টিকিট নিয়ে এমএলএ হবো কিনা, এমপি হবো কিনা, তারা সেই জায়গায় কিন্তু আবার নতুন করে এন্থর পেয়েছে যে হ্যাঁ, আবার মানুষের জীবনে, স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় আয়ুর্বেদ ট্রিটমেন্টে আমাদের এই ইউনিটের। শুধু আপনিও আসুন না, দেখতে পাবেন এখানে কত ভিআইপিরাও আসছে, দেখা হবে, অনেক সেলিব্রিটিদের সঙ্গেও দেখা হবে। আসুন বেড়াতে, আপনাকে আমি নিমন্ত্রণ করলাম। আমার এখানে কোনো রকম শুধু রুগী আর ডাক্তারের সম্পর্ক নয়, আসলেই যে দেখাতে হবে ডাক্তারকে না, আপনি আমার সঙ্গে এসে ফ্র্যাঙ্কলি কথা বলে যান না, কোনো অসুবিধে নেই। আমি একটা দিন রেখেছি সোমবারটা শুধুমাত্র এমনি পেশেন্টদের সঙ্গে দেখা করার জন্য না, সেদিন কোনো ফিজ নিই না। অনেক পেশেন্টের দেখা করার ইচ্ছা হয়, কথা বলার ইচ্ছা হয়, ডিসকাশন করার ইচ্ছা হয়, আপনি চলে আসুন আমার এখানে, অলওয়েজ ওয়েলকাম। এসে কথা বলে যান, ভেতরে কলিজাটা একটু ঠান্ডা হোক যে হ্যাঁ, এখনো একটা দরজা খোলা আছে আপনাদের জন্য, এই আয়ুর্বেদের দুনিয়া, যেটা আপনাকে আবার নতুন একটা দিগন্ত, নতুন একটা পথ দিতে পারে আপনাকে এবং আপনার পরিবারকে। না, এর মধ্যে কোনো বুজরুকি একদম নেই। তাহলে আর 21 বছর পশ্চিমবাংলায় একই জায়গায় বসে হতো কি? একটু বিশ্বাস করুন, ওই যে কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অনেকে আয়ুর্বেদ পছন্দ করে না, একদিন আসুন না, দেখতে দোষ কি? আপনাকে তো এলিয়া জোর করে বেঁধে আপনাকে ইঞ্জেকশন দেবো না, অপারেশন করবো না, আমাদের প্যাথিতে নেই। আই হেট অপারেশন, আপনারা জানেন। পুরো অপারেশনের বিরুদ্ধে যদি কোনো একটা ডক্টর থাকে পশ্চিমবাংলায়, ইয়েস, মি ডক্টর সেন। আমি অপারেশন পছন্দ করি না, করতে দিও না আমার সান্নিধ্যের মধ্যে যদি কোনো পেশেন্ট এসে যায়। তাই চলুন আর একটা সুন্দর প্রেজেন্টেশন, এই যে কোমরের ব্যথা নিয়ে, ঘাড়ের ব্যথা আছে, স্পন্ডেলাইটিস, সেটা নিয়ে একটু দেখি আর একটা নতুন প্রেজেন্টেশন। দেখতে পাচ্ছেন ছবির মধ্যে লাম্বার স্পাইনাল কর্ডের কি অবস্থা। এই কোমরের যন্ত্রণা ঠিক এই জায়গাটা, L4 L5 অন্তত কমন ডিজিজ হয়ে গেছে। 50 to 60% লোকের কিন্তু এই কোমরের যন্ত্রণা ঠিক এই জায়গাটায় মারাত্মক একটা যন্ত্রণা হতে থাকে। বসে কাজ করছেন, কনকন করে উঠছে, আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যেও ঘুম ভেঙে গেল, কনকন করে উঠলো, পায়ের শিরায় টান ধরে উঠছে। মানে এই কোমর থেকে আমাদের যে সায়াটিকা নার্ভটা পায়ের গোড়ালি অবধি গেছে, একদম শিরশির করে ওঠে, একদম মনে হয় যেন টেনে ছিঁড়ে যাবে এবার, এত যন্ত্রণা করে ওঠে, টান ধরে ওঠে। হচ্ছে, এইগুলো হচ্ছে আপনার শরীরে, আমি জানি। এই সমস্যাগুলো যদি হয় কি করবেন? আবার কি কোনো অপারেশন, লাম্বার অপারেশন? স্ক্রু নাট বোল্ট দিয়ে টাইট করে ছেড়ে দেবে, আপনাকে বলবে একদম ঠিক হয়ে গেলেন। আমি অন্তত এইটুকু জোর করে বলতে পারি যে অপারেশন করেছেন যারা, আজকে তারা যদি আমার টিভির পর্দার সামনে বসে থাকেন, একবার নিজের কোমরটায় হাত দিয়ে দেখুন, আপনি ভালো আছেন? আপনার অপারেশন না, ভালো নেই, ভালো নেই, নেভার, হতে পারে না। এই জায়গায় অপারেশন করার পর আপনার ওই সাময়িক যন্ত্রণা কমেছিল যখন অপারেশনটা হয়েছিল, আবার সেই ব্যাপারটাই কিন্তু হচ্ছে। অপারেশন তো ফ্যাক্টর নয় মশাই, এখানে অপারেশন করে এই জায়গাগুলো সারানো যায় না, রিকভারি করা যায় না। প্রবলেমটা হচ্ছে আপনার একটা ডিস্কের সঙ্গে আরেকটা ডিস্ক যখন কাছাকাছি ঘনিষ্ঠ জায়গায় চলে আসে, কাছাকাছি একদম ন্যারো হয়ে যায়, সেই জায়গায় যে নার্ভে টার্ন পড়ছে সেটার যন্ত্রণা আপনি ভুগছেন। তার মধ্যে যে জেলটা ছিল, সাইনোভিয়াল ফ্লুইড, সেটা আস্তে আস্তে ওখানে শুকিয়ে আসছে। তার ফলে আপনার এই যন্ত্রণা, এই স্পন্ডলাইটিস, ডিজেনারেটিভ ডিস্ক, ন্যারো কম্প্রেনশন, এইগুলি আপনার এক্সরেতে লেখা আছে। দেখুন এমআরআইতে, এক্সরেতে যারা যারা করেছেন রিপোর্টগুলো আপনি খুলে দেখুন, হ্যাঁ মিলিয়ে নেবেন আমি যদি ভুল বলি। এইটাই লেখা আছে, ডিজেনারেটিভ ডিস্ক, নার্ভ কম্প্রেশন, ন্যারো ইন ইউর ডিস্ক, ডিস্কগুলো ন্যারো হয়ে গেছে। এই ভাষাগুলি ওখানে দেওয়া আছে। তার মানে আমি যেটা বললাম সেটাই, কাছাকাছি চলে আসা সাইনোভিয়াল ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। কজ কি তাহলে? কজ একটাই, ফুড রেস্ট্রিকশন।
যদি না করেন কোনো উপায় নেই। চলুন দেখি আর একটু। বাড়িতে যে বৌদিমণিরা ঝাড়ু দেন, কোমর নিচু হয়ে ঝাড়ু দিতে হয়। ঝাড়ু দিতে দিতে মনে হয় উফ একটু সোজা হয়নি, হতে হচ্ছে না। দীর্ঘক্ষণ নিচু হয়ে কাজ করছেন, রান্না করছেন, ও বাবা কোমরটা ধরে গেল, আর পারছি না, ঠিক এরকমই বলেন না? ঠিক এই সমস্যাগুলোই হচ্ছে আপনার কোমরে। শুধু তাই নয়, আরও কিছু মানুষের হয়। কোন মানুষগুলো? যে মহিলারা বা যে পুরুষরা দেখবেন মাথায় অনেক ভারী জিনিস নিয়ে এরকম ফেরি করতে বেরোয় পাড়ায় পাড়ায়, তারা কিন্তু বাড়িতে এসে ভালো নেই, তাদেরও যন্ত্রণা হয়। তারা যে গরিব মানুষ বলে তাদের রোগ নাড়াও হবে না তা নয়, অসুখ সবার জন্য সমান। লাখপতি, কোটিপতি, ভিখারিপতি সবারই কিন্তু একই রকম অসুখই হয়, ওটার মধ্যে কোনো ফারাক থাকে না। সুতরাং এনাদেরও হবে মাথায় বোঝা নিয়ে পাড়ায় পাড়ায় ফেরি করতে বেরোনো, এই মানুষগুলোও যন্ত্রণায় কাতরায়। আর যারা এমন নিচু হয়ে পুকুর ঘাটে গিয়ে কাপড় কাচছেন, নিচু হয়ে এমন ঝুঁকে অনেকক্ষণ ধরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলে দিই যে কোমরে বেল্টটা ইউজ করা প্রয়োজন। এইভাবে ঝুঁকে কাজ করা একদম উচিত নয় যাদের কোমরে লাম্বার স্পন্ডলাইটিস আছে। মনে থাকবে নিশ্চয়ই আমি যেগুলো বলে দিচ্ছি। আর হচ্ছে কি, প্রেগনেন্ট মহিলাদের, যাদের মোটামুটি 3 মাস ওভার প্রেগন্যান্সিতে, তাদের ক্ষেত্রে বিশেষ করে বলে দিই যে খুবই মুশকিল। এই সময় কিন্তু ওরাল ডোজ কোনো পেন কিলার খেতে পারবেন না ইন ইউর প্রেগন্যান্সি পিরিয়ড। No, totally prohibited any type of painkiller in pregnancy period. খাওয়া চলে না। এই জায়গায় এক্সটার্নাল মলম, অয়েনমেন্ট, বাম এই ধরনের কিছু ইউজ করতে পারেন। আমাদের যে গ্রিন বামটা আছে, ইটস আ ম্যাজিক্যাল। এখন অবধি বাজারে যে কটা চলতি বামের অ্যাড দেখেন, তারা টিভিতে অনেক লাখ টাকা, কোটি কোটি টাকা খরচা করে দেয়। আমার কাছে অত পয়সা নেই, আমার নিজের তৈরি করা গ্রিন বাম একটা আছে, যেটা আপনি ইউজ করলেই বুঝতে পারবেন ইটস এ মিরাকল, ইট উইল গিভ মিরাকল রেজাল্ট। এই এক্সটার্নাল ইউজ করার জন্য, এই প্রেগনেন্ট মহিলাদের জন্য তৈরি করা হয়েছে, এবং যে কোনো পেন হওয়া মহিলাদের জন্য বা মানুষের জন্য। পজিশনটা দেখুন, যদি কোমরের দিকের এই ডিস্কগুলোর, আপনার ভার্টিব্রাগুলোর প্রবলেম থাকে, লাম্বার স্পন্ডলাইটিস হয়ে যায়, তাহলে আপনার বেল্ট ইউজ করা উচিত। বেল্ট ইউজ করলে অনেকের ধারণা আছে ডাক্তারবাবু যন্ত্রণা তো কমল না। না, ওটা যন্ত্রণা কমানোর জন্য নয়। এখান থেকে কোনো স্লিপ ডিস্ক যাতে না হয়ে যায় এবং সেটিং থাকে, মানে এই বোনস ভার্টিব্রাগুলো যাতে বিচ্ছিন্নভাবে সেটিং না হয়ে যায়, একটা সারিবদ্ধভাবে থাকে, তার জন্য। এবং দ্বিতীয়ত, যাদের এই কোমরে যন্ত্রণা আছে, আপনি ভারী জিনিস তুলতে পারবেন না, বা হাত থেকে কোনো জিনিস পড়ে গেলে হঠাৎ, মোবাইল হোক, টাকা হোক, চাবি হোক, পড়ে গেলে আপনি হঠাৎ যে ঝুঁকে কুড়োতে যাবেন না, এটা রং প্রসিডিউর, ভুল প্রসেস, ভুল পদ্ধতি। আপনাকে মাটিতে বসতে হবে আস্তে করে, তারপর আপনি কুড়োতে পারেন। তো সুতরাং কোমরে বেল্টটা বাঁধা থাকলে আপনার এই অসুবিধাগুলো হয় না। আমাদের ইউনিটের মধ্যেই আপনি পেয়ে যাবেন এই বেল্টগুলো। বাইরেও এখন এই করোনা আবহের মধ্যে আপনাকে কালেক্ট করতে যেতে হবে না। ইম্পোর্টেড ক্যাটাগরির জিনিস আপনাকে দেওয়া হয়, বহু মানুষ কালেক্ট করেছে। আপনি এখান থেকেই অর্ডার করিয়ে নিতে পারেন আমাদের এই হসপিটাল থেকেই, রাইট? যারা মোটামুটি একটু ব্যায়াম করতে ভালোবাসেন, ভুজঙ্গ আসন এইটা করবেন লাম্বার স্পন্ডলাইটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। এই যোগা মধ্যে থাকুন, ব্যায়ামের মধ্যে থাকুন, কারণ যোগ আবিষ্কার হয়েছিল আজ থেকে ধরুন না, হ্যাঁ, মিনিমাম 4-5 হাজার বছর আগে। মানে যখন এই আয়ুর্বেদ আসে, তার সাথে সাথে যোগও আবিষ্কার হয়েছে। মহর্ষিরা, মুনি ঋষিরা ছিলেন, তারাই আবিষ্কার করে গেছে যে কোন যোগ কোন অসুখকে রোগ মুক্তি করবে। যোগেই রোগ সাধন বই পাওয়া যাচ্ছে, আপনি আমাদের ইউনিট থেকে কালেক্ট করতে পারেন। যোগ সাধনেই রোগ মুক্তি আপনি কালেক্ট করতে পারেন, ভীষণ উপকারী। কোন অসুখের জন্য কোন যোগটা করা উচিত, এটা আপনি আমাদের এই ছোট্ট ছোটি বই, এমন কিছু দাম না, মাত্র 40 টাকা দাম আছে, আপনি এসে ওটা কালেক্ট করে নিতে পারেন, রাইট? এটা হচ্ছে ধনুরাসন। যাদের লাম্বার স্পন্ডলাইটিস আছে, কোমরে যন্ত্রণা, ধীরে ধীরে এটা করার চেষ্টা করবেন, হঠাৎ করে করবেন না। আস্তে আস্তে করতে করতে রোজ যদি অভ্যাস করেন, সকাল বিকেল একটু করে করেন, আপনার লাম্বার স্পন্ডলাইটিস ভালো হয়ে যাবে। হ্যাঁ,
এত বড় কথা বলে দিচ্ছি, আপনি যোগা স্পেশালিস্ট যারা তাদের সঙ্গে আপনি কনসাল্ট করেন, কারণ যেহেতু আমি এই কোর্স করে এসেছি ফ্রম গভর্নমেন্ট কলেজ, তাই আপনাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছি। মানে আমাদের এখানে কমপ্লিট আয়ুর্বেদের যা যা ইভেন্টস আছে, এভরিথিং ইউ উইল গেট ফ্রম মাই হসপিটাল, রাইট। নেক্সট, এই পশ্চারে থাকা, এটা থাকা মানে কোমরের স্ট্রেংথটা প্রচুর বাড়ে। আর একটা কাজ হবে, যাদের একটু ভুঁড়ি বেড়ে যাচ্ছে, ট্যামি বেড়ে যাচ্ছে, মধ্যপ্রদেশ বাড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী। আপনার ভুঁড়িটা আস্তে আস্তে কমবে না, আপনাকে কোনো সিট আপ দিতে হবে না, এই পশ্চারটা শুধু মেনটেন করবেন, ঠিক। আচ্ছা, যাদের এই কোমরে এবং ডিস্কের মধ্যে প্রবলেম হচ্ছে তাদের বলে দিই, এই মেশিনটার নাম হচ্ছে টুইস্টার মেশিন। দাম বেশি না, 500-550 টাকা দাম আছে। তো এইটা আমাদের ইউনিট থেকেই পাওয়া যাচ্ছে। আমরা দিয়ে দিই এভরিথিং, আমরা রেখেছি। কেন, একটা মানুষকে কমপ্লিট রেজাল্ট দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলো সবই রেখেছি। তাকে ব্যায়াম করানো, তাকে ওষুধ খাওয়ানো, তাকে টুইস্ট করানো সকালবেলা, এটা 20 মিনিট করতে হয়, 5 মিনিট করে 5 মিনিট রেস্ট। এই যে টুইস্টারের মাঝখানে ডট ডটগুলো দেখছেন, ওগুলো ম্যাগনেট দেওয়া আছে, এবং স্টেপের আপনি পা কীভাবে কোন পশ্চারে রাখবেন সেখানে ছবিটা দেওয়া আছে। এই ডান দিকের মডেলের যেভাবে দাঁড়িয়ে আছে, আপনাকে এখানেও আমাদের দেখিয়ে দেওয়া হবে আপনি কীভাবে অভ্যাস করবেন। সকাল আর সন্ধ্যা 20 মিনিট করে মাত্র। তাতে যদি আপনি সুস্থ হয়ে যান তাহলে কেন করবেন না? মাত্র একটা 550 টাকার ছোট্ট একটা যন্ত্র কিনে, এগুলোকে বলা হয় আকুপ্রেশার ইনস্ট্রুমেন্ট, রাইট। এবার আসি ঘাড়ের যন্ত্রণায়। প্রচুর মানুষের ঘাড়ের যন্ত্রণা হচ্ছে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করার জন্য। শুধু মহিলাদের নয়, পুরুষদেরও এই যন্ত্রণা হচ্ছে। এবং এর সঙ্গে আরেকটা অসুখ হয় ভার্টিগো। যাদের এই সার্ভাইকাল স্পন্ডেলাইটিস বা ঘাড়ে পেন আছে, তাদের দেখবেন রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটু টলে যাচ্ছে, মাথাটা ঘুরে যাচ্ছে, মনে হলো যেন ভূমিকম্প হয়ে গেল সামনেটা। এইটা অনেকের মধ্যে দেখতে পাবেন। আমি সবটা ডিটেলে বলছি কেন, এই ফিলিংগুলো আপনাদের হবে যারা আজকে আমার টিভির পর্দার সামনে বসে আছেন, রাইট। তো তাদের ক্ষেত্রে বলে দিই যে এই এক্সরেটা আমরা দেখে নিই, বুঝতে পারি যে সেটা স্পন্ডেলাইটিস হয়েছে কিনা। তাই যারা আসবেন প্লিজ সার্ভাইকাল এক্সরেটা করে নিয়ে আসবেন, আসাটা প্রয়োজন। তাহলে আমাদের ডায়াগনোসিস করতে আমার খুব সুবিধে হয়। নেক্সটলি, এই যে পাম্পিং ট্রাকশন যন্ত্র বলা হয়, ইনস্ট্রুমেন্ট বলা হয় এটাকে, পাম্পিং ট্রাকশন, নেক ট্রাকশন এটা আর কি, ম্যানুয়াল। এই যে হাতে ছোট্ট বাল্বটার মতো দেখছেন, এটা পাম্প করে করে আপনি এটা ফুলিয়ে দেবেন। আবার খানিকক্ষণ টিভি দেখলেন ঘন্টাখানেক, এইটা পরে যাদের ঘাড়ে যন্ত্রণা আছে মারাত্মক, বিকজ আই এম আয়ুর্বেদিক ডক্টর, এবং আমার ইউনিটে ইউনানি, আয়ুর্বেদ এবং আকুপ্রেশার, যোগা, ন্যাচারোপ্যাথি এবং যে থেরাপিগুলো করা হয়, রেজিমেন্টাল থেরাপি, সবটাই পঞ্চকর্মা সবটাই করানো হয়। মানে একটা মানুষকে কমপ্লিট ভালো করে দিতে যা যা প্রয়োজন আয়ুর্বেদের ইভেন্ট সবটাই কিন্তু আমাদের ইউনিটের মধ্যে আছে। তো সুতরাং এই যন্ত্রগুলো বলে দিচ্ছি, আপনাকে আসতে হবে না, আপনি বাড়ি থেকে অর্ডার করুন, তাহলে আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন সব কিছু। ওকে, তো ফোন নাম্বারটা নিচে দেওয়া আছে, নিচের ফোন নাম্বারে কথা বললেই আপনি বাড়িতে বসে সব পেয়ে যাবেন। আপনার পোস্টাল অ্যাড্রেস পাঠাবেন, বাড়িতে দিয়ে আসবেন। সুতরাং এখন ভিডিও কলিং এর মাধ্যমে সমস্ত কিছু হয়ে গেছে, আপনাকে আসতে হবে না এই করোনা আবহের মধ্যে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনি বাড়িতে থাকুন, সুস্থ থাকুন আর সাবধানতা বজায় রাখুন। আর যারা বাড়ির অসুস্থ লোক আছে তাদেরকে আমাদের সাথে ভিডিও কলিং এ কথা বলে দিন। দুপুর 3টে থেকে ভিডিও কলিং এ প্রতিটা পেশেন্টকে দেখি, প্রেসক্রিপশন করি। সুতরাং এত টেনশন নেবার কিচ্ছু নেই, কোনো ভয় নেই। আপনার যা অসুখ আছে আপনি বাড়িতে বসেই তার রেমিডিস পাবেন এবং সুস্থতা ফিরে পাবেন। আশা করি বোঝাতে পারলাম। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমি আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। তাহলে আশা করি মোটামুটি এতক্ষণ প্রেজেন্টেশন দেখে মাথাটা পুরো ঘেঁটে ঘ হয়ে আছে যে এতদিন তাহলে আমরা কি ট্রিটমেন্ট করলাম, এতগুলো টাকা, এত টেস্ট, হাবি চাবি। আমি জানি অনেক খরচা খরচ করে ফেলেছেন, তবুও বলে দিই যে আমি জানি না আমাদের প্রেজেন্টেশনে আপনার মনে দাগ কাটতে পারলাম কিনা। তবে একটা কথা, যে যারা এতক্ষণ ফোন করব ভাবছিলেন বা ফোনে ট্রাই করছিলেন, নিচের নাম্বার দেওয়া আছে, নিচের নাম্বারে যে কোনো একটা নাম্বারে নোট করে রেখে দিন আর এখনই ফোন করে বুক করে না, আসতে হবে না, অনলাইন
মানে ভিডিও কলিংয়ে আপনার সাথে আমার দেখা হবে, হ্যাঁ আমার সঙ্গেই কথা হবে। এবং আগে আমাদের জুনিয়র ডক্টররা দেখে, তারপরে আবার আমার কাছে আসে, আমার সঙ্গে আবার কথা হয়, আবার প্রেসক্রিপশন হয়। তো সুতরাং এতবার ফিল্টারেশন করে তবেই আপনাকে ওষুধ পাঠানো হবে না। আমাদের ইউনিটটা এ গ্রুপ অফ ডক্টরস, একা নয়, সবাই মিলে ডায়াগনোসিস করে একটা পেশেন্টকে তবে ওষুধ দেওয়া হয়। তো সুতরাং নিচের নাম্বার নোট করে নিন, এখনই ফোন করে বুক করে নিন। যে কোনো দিন দুপুর 3টে থেকে ভিডিও কলিংয়ে আপনার সাথে আমার দেখা হতে পারে। তাহলে আশা করি সব কিছু নোট করে রেখেছেন, একদম নিখুঁতভাবে নোট করে নিন। আর আপনার পরিবার হোক আয়ুর্বেদিক পরিবার। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।